আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের ক্রিকেট ফ্যানদেরকে খেলার মধ্যে ফিরিয়ে আনার উপায় কি, সেটাই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় প্রশ্নের জায়গা। কারণ এই মুহূর্তে বাংলাদেশের যেই ক্রিকেট বোর্ড তৈরি হয়েছে, অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, সেটা নিয়ে তুমুল আলোচনা সমালোচনা সবকিছুই কিন্তু চলছে। তবে সবচেয়ে পজিটিভ যে দিকটা সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট মাঠে ফিরবে এরকম একটা আশ্বাস কিন্তু আমরা পাচ্ছি, এবং সেটা শুধু ডোমেস্টিক সার্কিটে না, সেটা আন্তর্জাতিক সার্কিটেও ব্যাপারটা কিন্তু খেটে যাচ্ছে। এখন আপনি এই প্রশ্নটা করতে পারেন যে গত 1-1.5 বছরেও তো বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, ডোমেস্টিক ক্রিকেট খেলেছে, সো সেটার সাথে এবারের সিচুয়েশনের তফাৎটা কি? গত 1.5 বছরের দিকে যদি আপনি তাকান, বাংলাদেশের ক্রিকেটে আপনি ডোমেস্টিক ক্রিকেট দেখেছেন অবশ্যই, এবং সেই জায়গাটার মধ্যে আসলে কিছু মেকশিফট ডোমেস্টিক টুর্নামেন্ট করতে হয়েছিল। তার কারণটা হচ্ছে বাংলাদেশ ন্যাচারালি যেসব জায়গায় খেলার কথা সেই জায়গাগুলো কিন্তু তারা খেলতে পারেনি, এবং সবচেয়ে বড় যেই প্রবলেমটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশের এবারের টি-20 বিশ্বকাপে অংশগ্রহণটা নিয়ে। মুস্তাফিজ ইস্যুর পর থেকেই বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশকে তারা ভারতে পাঠাবে না সিকিউরিটির কারণ দর্শিয়ে, এবং সেটার কারণেই একটা বিশাল বড় অবনতি ঘটে গেছে কূটনৈতিক জায়গাতে বাংলাদেশ এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এবং সেই সাথে আইসিসির সঙ্গেও। আইসিসিকে শেষ মুহূর্তে একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল যে তারা স্কটল্যান্ডকে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপ খেলাবে, এবং সেটা তাদের রেভিনিউ লস থেকে শুরু করে অনেক কিছুতেই এফেক্ট করেছে। তবে বাংলাদেশকে কোনোভাবেই আটকানো যায়নি, দমানো যায়নি। বাংলাদেশ সিদ্ধান্ত যেটা নিয়েছিল যে তারা ক্রিকেট খেলতে যাবে না ওয়ার্ল্ড কাপে, সেটাতেই তারা অটল ছিল। তবে সেটাতে কি প্লেয়াররা খুশি ছিলেন কিনা, সেটাতে কি ডিরেক্টররা খুশি ছিলেন কিনা, সেটাতে ক্রিকেট সংশ্লিষ্ট যারা উপস্থিত ছিলেন, যারা আসলে বাংলাদেশের ক্রিকেটের হর্তাকর্তা, তারা কি খুব একটা খুশি ছিলেন কিনা সরকারের এই সিদ্ধান্তে, সেটাই কিন্তু এখন আবার অন দ্য সারফেস চলে আসছে। এবং একটা ব্যাপার বোঝাই যায় যে বাংলাদেশের ক্রিকেটাররা তো ডেফিনেটলি খুশি হবেন না, কারণ তাদের জন্য একটা ওয়ার্ল্ড কাপ খেলার অপরচুনিটি মিস হয়ে যাচ্ছে, এবং সেই জায়গা থেকেই এই অপরচুনিটির লসটাকেই অনেকে বিরাট বড় একটা প্রবলেম হিসেবে দেখছিলেন। বাংলাদেশের ক্রিকেটের যে ভাবমূর্তি, যে ইমেজটা রয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটে, সেই জায়গাটার মধ্যে কতটুকু বাংলাদেশ নিজেদের জায়গাটা সমুন্নত করেছে সেটা নিয়েও একটা প্রশ্ন আলাদা করে জন্ম নিয়েছিল। এবং কূটনৈতিক জায়গা থেকে বাংলাদেশের এই ক্রিকেট বোর্ডের বা সরকারের সাফল্য বা ব্যর্থতার জায়গার কথা যদি চিন্তা করি, অবভিয়াসলি ওই মোমেন্টে ওই সিচুয়েশনটায় সরকারের একটা হস্তক্ষেপ ছিল ডেফিনেটলি এই সিদ্ধান্তে, এবং তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটাতেই বিসিবি আসলে মেনে নিয়েছে। তবে অনেকে আবার বলছেন যে বিসিবিও নাকি এই একই তালেই ছিল, তারাও আসলে চাইছিল না ক্রিকেটারদেরকে ইন্ডিয়াতে পাঠাতে, কারণ ইন্ডিয়াকে একটা মেসেজ দেওয়া প্রয়োজন ছিল বোধহয় বাংলাদেশের সেই সময়টায়। তবে এখন পরিবর্তিত একটা প্রেক্ষাপট, এবং সেই জায়গার মধ্যে আসলে নতুন যে অ্যাডহক কমিটি রয়েছে তারা কিন্তু সবার আগে মাঠে ক্রিকেটটাকে ফেরানোর একটা পরিকল্পনা করছেন, যে রেগুলার প্রসেসে খেলাগুলো চলার কথা ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক, সেটাকেই এনশিওর করার এখন চেষ্টা করছেন। আমরা জানি যে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ যেটা অনুষ্ঠিত হয়ে গেছে সেটা কিন্তু শেষ হয়েছে, তবে সেখানে অনেকগুলো ক্লাব তারা কিন্তু খেলেনি, অর্থাৎ পরিপূর্ণ একটা টুর্নামেন্ট যে হবে সে ব্যাপারটা কিন্তু ঘটেনি। সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনেও একটা সমস্যা দেখা দিয়েছিল, এবং সেই সাথে বাংলাদেশের সবচেয়ে বড় 50 ওভার যেই লিগটা হয়, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, সেই লিগটাও কিন্তু এবছর অনুষ্ঠিত এখনো হয়নি। সুতরাং সেটাও একটা বিরাট বড় চ্যালেঞ্জের জায়গা। সো অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে নতুন যে বোর্ডটা আছে তাদের জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের জায়গা সেটা হচ্ছে এই মুহূর্তে খেলাটাকে মাঠে ফেরানো, এবং প্লেয়ারদেরকে তারা খুশি রাখার চেষ্টা করছেন, প্লেয়ারদেরকে মোটিভেট করার চেষ্টা করছেন। তারা একটা বিরাট স্টেক হোল্ডার বাংলাদেশের ক্রিকেটে অবভিয়াসলি, এবং আমার কাছে মনে হয় যে নতুন বোর্ডটা আসার পর ক্রিকেটাররা অনেক অনেক খুশি হয়েছেন। আপনারা দেখতেই পেয়েছেন যে কোয়াবের কাছ থেকে একটা মেসেজ এসেছে, কংগ্রাচুলেটরি মেসেজ এসেছে। আপনি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কাছ থেকে একটা পজিটিভ মেসেজ এসেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের জন্য, যে তারা কংগ্রাচুলেট করছে তামিম ইকবালকে এবং এই অ্যাডহক কমিটিকে, এবং তারা আশা করছে যে এই ক্রিকেট বোর্ডটা অন্তত সামগ্রিকভাবে ক্রিকেটের যেই ওভারঅল জায়গাটায় বাংলাদেশ ছিল সেখান থেকে ওই সিচুয়েশনগুলো মেন্ড করার কাজগুলো শুরু করবেন। এই বছরটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমরা সাধারণত এত হাই প্রোফাইল দেশের সঙ্গে একই বছরে কিন্তু ক্রিকেট খেলার সুযোগ পাই না। এই বছরে আমাদের নিউজিল্যান্ডের সঙ্গে হোম সিরিজ আছে, সাউথ আফ্রিকার সঙ্গে অ্যাওয়ে সিরিজ আছে, ইন্ডিয়ার সঙ্গে হোম সিরিজ আছে, পাকিস্তানের সঙ্গে একটা টেস্ট সিরিজ আছে, এবং অস্ট্রেলিয়াতে বাংলাদেশ যাবে দুটো টেস্ট খেলার জন্য। অর্থাৎ টপ টায়ার লেভেলে টপ 4-5 টিমস যারা রয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটে, এই টপ 4-5 টিমসের সঙ্গে একই ক্যালেন্ডার ইয়ারে বাংলাদেশের কিন্তু পুরুষ দলের অ্যাসাইনমেন্ট রয়েছে, নারী দলেরও কিন্তু বিশাল বড় অ্যাসাইনমেন্ট রয়েছে। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের মেয়েরা অংশগ্রহণ করবে জুন মাসে। সুতরাং ক্রিকেটময় একটা বছর বাংলাদেশে যাবে, এবং সেই জায়গাটার মধ্যে প্রপারলি যেন সব কিছু ঠিকঠাক মতো হয় এবং সেই প্রিপারেশনটা বাংলাদেশের বেস্ট থাকে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এই অ্যাডহক কমিটিরও কাজ করতে হবে। ডেফিনেটলি তাদের মূল যে এজেন্ডা
সেটা হচ্ছে একটা নির্বাচন দেওয়া সামনে, যেটার মাধ্যমে বিসিবির নতুন যে বোর্ড সেটা গঠিত হবে এবং সেই বোর্ডের স্থায়িত্বকাল হবে 4 বছর। তবে এর পাশাপাশি কারেন্ট যে অ্যাফেয়ার্স রয়েছে, কারেন্ট যে অপারেশনস রয়েছে ক্রিকেটের, সেখানেও কিন্তু খুব ভালোভাবে মনোযোগ দেওয়াটা এই এই নতুন অ্যাডহক কমিটির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং এই জায়গাটার মধ্যে আমার কাছে মনে হয় যে ফ্যান্সদের খুবই আলাদা করে একটা নজরে রাখতে হবে, কারণ ফ্যান্সরা এই মুহূর্তে যেই পরিস্থিতিতে আছেন, তারা কিন্তু ক্রিকেটারদের সঙ্গে বলতে গেলে সাধারণ ফ্যান্সদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। বাংলাদেশের ক্রিকেটের ওপর বাংলাদেশের ফ্যান্সদের একটা লেভেল অফ বিরক্তি এসে গেছে, এবং সেটা একটা অনেক কিছুর একটা মিক্সচার আমি বলবো। কারণ প্রথমত বাংলাদেশের এই ক্রিকেটের যে বর্তমান অবস্থা, স্পেশালি 2023 ওয়ার্ল্ড কাপ এবং তার পরবর্তী যে সিচুয়েশনটা গেছে, বাংলাদেশ কিন্তু খুব একটা বেশি সাফল্য পেয়েছে দলগতভাবে সেটাও বলা যাবে না। বাংলাদেশের নতুন যে ব্র্যান্ড অফ ক্রিকেটটা এই মুহূর্তে চলছে ফিল সিমন্সের আন্ডারে, সেখানেও অনেক ধরনের নেগেটিভিটি অনেকে দেখতে পাচ্ছেন, যে বাংলাদেশ আগের সেই জৌলুসটা ক্রিকেটে দেখাতে পারছে না। এবং তার পাশাপাশি আমার কাছে মনে হয় যে ওই যে কূটনৈতিক অবস্থানের কারণে বা আইসিসির সঙ্গে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশের যে রেষারেষিটা হচ্ছিল, সেটার জের ধরে দেখা যাচ্ছিল যে ইন্ডিয়ার মতো হাই প্রোফাইল টিম যখন বাংলাদেশে আসতে অপারগতা জানাচ্ছিল, তারা গত বছর যে সিরিজ খেলার কথা সেটা পিছিয়ে দিয়েছিল, সেগুলোও কিন্তু বাংলাদেশকে অনেক দিক থেকে পিছিয়ে দিয়েছে আমি বলবো। এবং বাংলাদেশের কিন্তু আয়োজক হওয়ার একটা সুযোগ ছিল। উইমেন্স যেই T20 ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হওয়ার কথা, সেটার আয়োজক মূলত বাংলাদেশই ছিল 2024-এর ওই সময়টার মধ্যে। তবে আন্দোলন পরবর্তী সেই সময়ে বাংলাদেশ আসলে সেই ওয়ার্ল্ড কাপটা হোস্ট করার সিচুয়েশনে ছিল না, সেটাও একটা ব্যাকলগ হয়ে গেছে বলা যায়। সো এখন ফ্যান্সদেরকে আবারও ক্রিকেটের মধ্যে ফিরিয়ে আনার বেশ কিছু পরিকল্পনা আমার মনে হয় করতে হবে। এবং সবচেয়ে বড় যে ফ্যাক্টর সেটা হচ্ছে রেজাল্টস। আজকের এই দিনটায় আমি অন্তত বলতে পারি, বাংলাদেশ যদি এই বছর সাউথ আফ্রিকার সঙ্গে সফল হয়, অস্ট্রেলিয়ার সঙ্গে একটা ভালো পারফরমেন্স দেয়, পাকিস্তানকে যদি টেস্টে হারাতে পারে, নিউজিল্যান্ডের সঙ্গে যদি সিরিজ তারা জিততে পারে, ইন্ডিয়াকে যদি বাংলাদেশ হারাতে পারে, সেটা সবচেয়ে বড় সিরিজ আমার কাছে মনে হয় সেপ্টেম্বর মাসটা। এই ব্যাপারগুলো বাংলাদেশকে ঘটাতে হবে এবং খেলার মাঠে ঘটাতে হবে, এবং সেটার জন্য দরকার প্রস্তুতি। সেই প্রস্তুতির জায়গা থেকে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি টিম সিলেকশন যেটা রয়েছে, নতুন যে নির্বাচক প্যানেল তৈরি হয়েছেন, তারা যে দলগুলো সিলেক্ট করবেন, সামনে নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের ওডিআই টিম দেয়া হবে এবং তারপর T20 টিম দেওয়া হবে, সেখানেও কিন্তু একটা ফিউচার লুকিং পার্সপেক্টিভ নিয়ে আসা লাগবে। ফ্যান্সরা যে দাবিগুলো জানাচ্ছেন যে বাংলাদেশ সেই পুরনো মডেলে হেঁটে চলেছে, তারা নতুনদেরকে সেভাবে করে এক্সপ্লোর করার সুযোগ দিচ্ছে না, এক্সপেরিমেন্টেশনের সুযোগ দিচ্ছে না, এবং লং টার্ম সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য যেই ধরনের সিলেকশন পলিসিতে যাওয়া দরকার, বাংলাদেশ হয়তো সেই পথে হাঁটছে না। আন্তর্জাতিক ক্রিকেট এখন যে লেভেলে চলে যাচ্ছে, সেই লেভেলের সঙ্গে ম্যাচ করানোর মতো করে একটা মাইন্ডসেট নিয়ে বাংলাদেশ কিন্তু সামনে আগাচ্ছে না। এটা একটা ফ্যান্সদের কমপ্লেন। সেই জায়গা থেকে এই নির্বাচক প্যানেল কিভাবে করে নতুন একটা দল ঘোষণা করতে পারে, যে দলের মধ্যে ওই প্রায়োরিটিগুলো, ফ্যানদের প্রায়োরিটিগুলোকেও অ্যাড্রেস করা হচ্ছে, বাংলাদেশের রেজাল্ট ওরিয়েন্টেড গেমের মধ্যেও আমরা কিভাবে করে একটা পজিটিভ ভাইব নিয়ে আসতে পারি, সেই বিষয়গুলো কিন্তু এখন ইম্পর্টেন্ট হিসেবে চলে আসবে। এবং আমার কাছে মনে হয় এই বিষয়গুলো যদি ক্রিকেট বোর্ড নজরে রাখেন, নির্বাচক প্যানেল নজরে রাখেন, এবং বাংলাদেশের প্লেয়াররা যারা রয়েছেন তাদের উপর বিশাল বড় দায়িত্ব, মাঠের ক্রিকেটে গিয়ে মাঠের ক্রিকেটে ভালো করে ফ্যান্সদেরকে আবারও আকৃষ্ট করে নিয়ে আসা নিজেদের কাছে, বাংলাদেশের ক্রিকেটের পুরনো যে জৌলুসটা ছিল সেটাকে নিয়ে আসা। এবং সেটা করেই আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কারেন্ট যেই থিমটা রয়েছে, এই অ্যাডহক কমিটির প্রথম দিনই তামিম ইকবাল যেটা বলেছেন, অ্যাডহক কমিটির হেড, তিনি যে বলেছেন যে আমাদের পুরনো যেই রেপুটেশনটা ছিল সেটা ফিরিয়ে আনতে হবে, সেই রেপুটেশন ফেরাতে হবে খেলার মাঠেই, এবং খেলাগুলো মাঠে গড়াক, বাংলাদেশ ভালো পারফর্ম করুক, আবারও বাংলাদেশের ক্রিকেট প্রেমীদেরকে তারা আকৃষ্ট করুক পিওর ফর্ম অফ ক্রিকেটের মাধ্যমে, কোনো ধরনের রাজনৈতিক ব্যাপার স্যাপার নিয়ে নয়, কোনো ধরনের ব্লাফ দিয়ে নয়, পিওর অ্যান্ড ইনোসেন্ট ক্রিকেট দিয়েই বাংলাদেশ তাদের সমর্থকদেরকে ফিরিয়ে আনতে পারবে। এবং সেই বিরাট বড় চ্যালেঞ্জটা বোর্ডকে নিতে হবে, প্লেয়ারদেরকে নিতে হবে, ফ্যান্সরা কিন্তু অপেক্ষায় থাকছে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই, এবং স্পোর্টস স্ট্রং হাউস তাদেরকেও কিন্তু ফলো করতে ভুল করবেন না।